সাফল্যের ফুলঝুরি নাকি শুধুই আশায় বসতি? বিসিবির মসনদে যে এখন নতুন কাপ্তান, যার প্রথম 2 ওভারে একের পর এক ছক্কা দেখে গ্যালারিতে উল্লাস, যে ক্রিকেট বোর্ডের দরজায় একসময় ক্রিকেটারদের জন্য নো এন্ট্রি সাইনবোর্ড ঝুলতো, আজ সেই গেট 24/7 খোলা। বিসিবি বসের কানে যে পৌঁছেছে সেই আর্তনাদ, দ্য টেবিল হ্যাজ টার্নড। আমিনুল ইসলাম বুলবুলও তো দেখিয়েছিলেন স্বপ্ন, কিন্তু সময়ের নিষ্ঠুরতায় সেই ইনিংস হলো না দীর্ঘায়িত। এখন প্রশ্ন হলো, তামিম ইকবাল কি পারবেন সেই লেগেসি ভাঙতে? বেতন বৃদ্ধি আর ডিপিএল এর সময়সূচি ঠিক করে যে মাস্টার স্ট্রোক তিনি খেললেন, তাতে ক্রিকেটার প্রেমীদের মুখে এখন একটাই কথা, যোগ্য লোকের যোগ্য কাজ। বিসিবি ক্রিকেট প্রেমী প্রেসিডেন্টের হাতেই। কিন্তু এই হানিমুন পিরিয়ড শেষে কঠিন পিচে যখন বাউন্সার আসবে, তখনও কি তামিম অ্যান্ড কোং এমন আগ্রাসী ব্যাটিং ধরে রাখতে পারবে, নাকি ইতিহাসের পাতায় তিনিও হয়ে থাকবেন আর একজন অপূর্ণ নায়ক? লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ দ্য গেম অফ থ্রোন। দর্শক, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। যাচ্ছি তার কাছে। সেকান্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দেশের ক্রিকেট এখন তামিমময়। তামিমের যে জয় জয়কার, সেই জয় জয়কার। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট, তার জয় জয়কারে মুগ্ধ। এবং একটা জিনিস আসলে বলাই যায়, তামিম ইকবাল যেই স্টেপটা শুরুতেই এসে নিয়েছেন, ক্রিকেটটা তো আসলে ক্রিকেটারদেরকে নিয়েই, ক্রিকেটারদের জন্যই, এবং সেখানে ফ্যানদের একটা বড় ভূমিকা অবশ্যই আছে। সবকিছু মিলে তামিম ইকবাল ক্রিকেটারদের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা আসলে তাকে সামনের, তার যে হানিমুন পিরিয়ডটার কথা আমি বলছিলাম, মাত্র 3 মাসের একটা সময়, এইটাতে আসলে তাকে কতখানি ওই যে নায়ক বনে যাওয়ার মতো বিষয়টা, সেইটাতে কতখানি ভূমিকা রাখবেন? ক্রিকেটারদের জন্য তিনি অলরেডি নায়ক হিসেবে পরিচিত পেয়ে গিয়েছেন। কারণ প্রথম ওভারে ওই যে ছক্কা একেবারে কারেক্ট। তিনি এসেই যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে ওমেন্স এবং ম্যান দুটোতেই কিন্তু আপনার একটা যে পরিবর্তনের আমরা ছোঁয়া দেখতে পেয়েছি সেটা তিনি করেছেন। তার মধ্যে হচ্ছে বেতন বাড়ানো। সবাই তো আর্থিক সুবিধাটা চায়। খেলাটা পেশাদারিত্ব বা এটাকে যদি উঁচু লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে আর্থিক সুবিধা দেয়া, সেই সুবিধাটা তিনি প্রথমে এনশিওর করেছেন যে হয়তো আপ টু দ্য মার্ক না, আরও অনেক ভালো হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যেটা ছিল সেটাকে আপগ্রেড করা। আপনি যদি চিন্তা করে দেখেন, 2019 সালে এই বেতন বৃদ্ধি নিয়ে বা ম্যাচ ফি নিয়ে ক্রিকেটাররা আন্দোলন করেছিলেন। সাকিব আল হাসান ছিলেন এবং তামিম ইকবাল সেই আপনার আন্দোলনের নেতৃত্বের ছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু এত বছর লেগেছে, 7 বছর চলে গেল, আপনি কোনো বোর্ড প্রেসিডেন্ট এসে এটাকে আপ টু দ্য মার্ক, যেটা ডিমান্ড ছিল 1 লাখ টাকা ম্যাচ ফি, সেটা কিন্তু করেননি। কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা এটা 1.5 থেকে 2 লাখ টাকা। সেই জায়গায় তামিম ইকবাল বেটার যে 1 লাখ টাকা করেছেন, সেটা 70,000 থেকে একটা বিরাট ম্যাসিভ চেঞ্জ। তারপরে আপনার বেতন যেটা ছিল 40 ছিল, 35-40 ছিল, সেটাকে আপনার 65 থেকে শুরু করে 50 এবং 40-এ নিয়ে এসেছেন। 3টা ক্যাটাগরি করেছেন। তবে আমি মনে করি বেতনের থেকে যদি এখানে এই সিস্টেমটা তামিম ইকবাল করে যান যে ম্যাচ ফি 2 লাখ টাকা করে হবে, ন্যাশনাল টিমের সঙ্গে গ্যাপটা কমিয়ে আনা হবে, এবং আদার্স যে ফ্যাসিলিটিগুলি রয়েছে, ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিসের সুবিধা, সেগুলো যদি আন্তর্জাতিক মানে একটা ন্যাশনাল টিম যেটা ভোগ করে বা সুবিধা পায়, সেই সুবিধাগুলো যদি ন্যাশনাল টিমের পাশাপাশি ফার্স্ট ক্লাস ক্রিকেটও দেওয়া যায়, যেটা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা সব দেশই দেয় আর কি, সেটা যদি করা যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট খুব দ্রুত, আমার ধারণা 5 বছরের মধ্যে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে যাবে। আপনার আরেকটা বললেন, নারী ক্রিকেটে কিন্তু আমরা ওইভাবে কখনোই ফোকাস করিনি। এবং শুরুতে এসেই আসলে নারী ক্রিকেটটা নিয়েও যে তার একটা ভালো ধ্যান জ্ঞান আছে, সেটার বহিঃপ্রকাশ। আমরা যতগুলি প্রেসিডেন্ট দেখেছি, আমাদের 2 ধরনের মানুষ হয়, একটা হলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আর একটা হলো থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক। আমরা বুলবুল ভাইকে দেখেছি 3 শতক মানে 300 এইটা নিয়ে তিনি কাজ করতে চেয়েছেন, এবং সেই কাজ করতে গিয়ে তিনি কতটা পেরেছেন থিওরিটিক্যাল বিষয়গুলো, যতটা বেশি প্রেজেন্টেশন দিয়ে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন এভাবে হতে হবে। কথায় প্রেজেন্টেশনের চেয়ে আপনার কথায় প্র্যাকটিক্যাল কীভাবে খেলতে হয় বিষয়টা বা কিংবা ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। আমি খাটো করছি না আগে যারা ছিলেন, কিন্তু তামিম ইকবালের যেটা হচ্ছে সেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে, কারণ তিনি এই বাস্তবতায় গত 20 বছর ধরে তো তিনি এখানে আছেন। যদি সেই 20 বছরের ক্রিকেটের যে সাফারিংসটা, সেটা তো একদম নিজে প্রত্যক্ষ করেছেন, তিনি উপভোগ করেছেন, প্রত্যক্ষ করেছেন এবং সংগ্রাম করেছেন, সাফারও করেছেন, যেটা আমরা বলি, সবকিছুই করেছেন। তো সব পরিবর্তনের মধ্য দিয়ে, ইভেন আন্দোলন বলেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে, ইভেন কোয়াবের যেসব দাবি দাওয়া ছিল বিভিন্ন সময়, সেই দাবি দাওয়াগুলো তিনি খুবই ঘনিষ্ঠভাবে মিশেছেন। বিপিএল কিংবা
প্রিমিয়ার লিগ বা অন্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলি কিন্তু সবসময় উপেক্ষিত হয়ে এসেছে। এবং আরেকটা জায়গায় আমি যদি বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে যদিও 3 মাসের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী ক্রিকেট বোর্ড, সেই জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিমিয়ার লিগ যেটা হয় সেখানে কোনো কন্ট্যাক্ট থাকে না। এরপরে 10 টাকা দেন কিংবা 20 টাকা দেন, একটা অভ্যন্তরীণ কন্ট্যাক্ট হলেও থাকা উচিত প্লেয়ারদের সঙ্গে ক্লাবের। এই প্লেয়াররা তো ডিপিএলটা শেষ হলে পরে তাদের আসলে নতুন একটা কিছু করার জন্য, ইনকাম সোর্সটা বাড়ানোর জন্য তো নিশ্চয়ই কোনো নিশ্চয়তা থাকে না। ওটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার টাকাগুলি পাওয়ার নিশ্চয়তা। Exactly. আপনি ধরেন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 50 লাখ টাকা কন্ট্যাক্ট করলেন, কিন্তু সেই টাকাটা আপনি পাচ্ছেন না। কার কাছে আপনি গিয়ে বলবেন যে ভাই আমাকে টাকাটা তুলে দেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলো লাইবেল। যদি সেই লাইবেলের জায়গা থেকে তারা হয়, কিংবা তারা যে ক্লাবকে ধরবে কিংবা একজন প্লেয়ারের পক্ষ নেবে, তারকে সাপোর্ট করবে, সেই সাপোর্টটা থাকে না, সাপোর্ট দেওয়ার সুযোগ থাকে না, বিকজ অফ আপনি কোনো কন্ট্যাক্ট থাকে না। প্রিমিয়ার লিগের যারা দল রয়েছে কিংবা যে কোনো ক্লাব লিগের দল রয়েছে, ফার্স্ট ঢাকার যেসব ক্লাব রয়েছে তাদের সঙ্গে অন্তত ন্যূনতম পেমেন্টের যে গ্যারান্টিটা আছে সেই গ্যারান্টিটা যেন তারা এনশিওর করে, এনশিওর করতে পারে। এক্স্যাক্টলি। রাইট। ডিপিএলটা শুরু হবে, ডিপিএল নিয়ে এর আগেও তো আমরা দেখেছি যে ক্লাবগুলো অনেক আন্দোলন করছে, দফায় দফায় বিসিবিতে যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পাওয়ার পরে বেশ কয়েক দফায় তারা বিসিবিতে গেছে, কিন্তু আসলে ডিপিএল নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না, যেটা তামিম ইকবাল আসার পরেই আসলে ডিপিএল এই মাসের মধ্যেই শুরু হওয়ার কথা আছে। এইটা আসলে বড় একটা ম্যাসিভ একটা চেঞ্জ করবে কিনা ঘরোয়া ক্রিকেটটাকে? আপনি যেটা বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটটা দাঁড়িয়ে আছে আসলে ঢাকার ক্রিকেট যেটা রয়েছে সেই ঢাকা ক্রিকেটের উপর বেজ করে, এবং আজ এই পর্যন্ত যে এসেছে সেটা কিন্তু ঢাকার ক্রিকেট বেজ করে। কারণ হচ্ছে এই ক্লাব ক্রিকেট না থাকলে ডিভিশন বা জেলা পর্যায়ে কোনো লিগ তেমন কিন্তু হয় না। যেগুলি হয় সেগুলি কিন্তু অনেক নিচু মানের বা কখনো কখনো হয়, নিয়মিত হয় না। সেই সব জায়গা থেকে আসলে ক্রিকেটার উঠে আসে না। যদিও অনেকে বলবেন যে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা ঢাকা লিগ কখনো ক্রিকেটার তৈরি করেনি, তাদের জ্ঞাতার্থে আমি বলতে পারি যে ঢাকার লিগ বা যে কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট বা লিগ যেটা হয় সেটা যদি না থাকে তাহলে খেলা হবে না। কারণ আপনারও এটা মঞ্চ, যে মঞ্চ হলে আপনি বিভিন্ন জায়গা থেকে আসবেন, এসে এখানে প্রুফ করবেন এবং নিজেকে উন্নতির দিকে নিয়ে যাবেন, যেটা গত 6 মাসে করতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল বা তার কমিটি। কেন করতে পারেননি? আমরা একটা কথা সবসময় দেখে এসেছি বা শুনে এসেছি, সেটা হচ্ছে ইগো এবং জুতা বাইরে রেখে আসুন। ইগো এবং জুতা যদি বাইরে রেখে যেতেন বুলবুল সাহেব, তাহলে কিন্তু আজকে এই অবস্থা থাকতেন না। নির্বাচনের পরবর্তীতে তিনি কিছু উদ্যোগ নিতে পারতেন, যেটা হচ্ছে সরাসরি ইগোটা রেখে যদি তিনি ক্লাবগুলোর সঙ্গে মিশতেন এবং মোহামেডানের প্লেয়ার হিসেবে তিনি যদি সাবেক, যেহেতু মোহামেডানেই খেলতেন তিনি সবসময়, তো সেই সময় মোহামেডান ক্লাবে গিয়ে যদি বলতেন তোমরা যাই করো, তোমাদের প্রেসিডেন্ট আমি, তোমাদের প্লেয়ার আমি, তো তোমরা আমার লিগটা খেলতে হবে, চলো আমরা কিভাবে করতে পারি লিগটা সমঝোতা করি, চলো। যদি সেই কাজটা করতেন, তিনি করেননি। তিনি ইগো দেখিয়েছেন এবং তিনি এটা ছোট কোনো ম্যাটারই নাই। এই মিঠুন যেটা আপনার দেখলেন, মিঠুন তো কোয়াবের সভাপতি, তিনি যখন বলেছেন যে চল এটা একটা সমাধান করতে হবে, তিনি কোনো পাত্তা দিতে চাননি। প্রথমে মিঠুনের সঙ্গে তার আচরণ ছিল স্বাভাবিক না, অস্বাভাবিক ছিল এবং এগ্রেসিভ। সেই জায়গায় বলেছিলেন মিঠুন যখন একটু ঠান্ডা প্রকৃতির, এবং তিনি সেভাবে যখন বলেছে আপনিও প্রেসিডেন্ট আমিও প্রেসিডেন্ট, একটা জায়গার প্রেসিডেন্ট, আপনি বিসিবির প্রেসিডেন্ট কিন্তু আমি কোয়াবের প্রেসিডেন্ট, সো আপনাকে শুনতে হবে আমার কথা। তখন তিনি এই বিষয়গুলিও শুনতে এক প্রকার বাধ্য হয়েছে অনেক তর্কাতর্কির পরে। সেই বাধ্য হওয়ার পরে তখন বলেছে যে না, এটা সিলি অফ ম্যাটার, এগুলো আমার দায়িত্ব না। তিনি যখন বলেন যে প্রেসিডেন্ট হয়ে বিং এ প্রেসিডেন্ট, ক্লাবগুলো ম্যানেজ করা কিংবা তাদেরকে খেলতে রাজি করা এটা আমার দায়িত্ব না, কার দায়িত্ব? আপনি বিং এ অভিভাবক, সংসারটা টিকিয়ে রাখা এবং সংসারে ব্যালেন্স করা কিংবা শান্তি বজায় রাখা পুরো দায়িত্ব হলো অভিভাবকের। যদি সেটা না পারেন, ব্যর্থ অভিভাবক। আমিনুল ইসলাম বুলবুল সেই দিক থেকে পুরোপুরি ব্যর্থ। তিনি যে অনেক কিছু দেখবেন 300-এর মধ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থার একটা কমিটি গঠন করেছে অলরেডি, আমরা চিটাগংয়ে দেখেছি। দুঃখজনক হলো উনি যে আইওয়াশ করতে গিয়েছেন, আমরা জানি না, মানুষের বিস্তৃত জাতি, আমরা সব কিছু তার খুব দ্রুত ভুলে যাই। এটা কিন্তু আগের যে বোর্ড ছিল, আগের বোর্ড বলতে আমরা বলছি যে নাজমুল হাসান পাপনের বোর্ড, ওই সময় কিন্তু একটা গঠনতন্ত্র তৈরি হয়েছে, আঞ্চলিক ক্রিকেট সংস্থা প্রত্যেকটা গঠন করা হয়েছিল এবং সেখানে প্রত্যেকটা জায়গায় একটা কমিটি ছিল। সেই কমিটি আপনার রান করা শুরু করে দিয়েছিল, কাজ করা, কিছু কিছু কাজ হয়েছিল চিটাগং হয়েছিল, আবার ওই একই উনি স্থগিত করে দিয়েছিলেন কমিটি। কমিটিগুলো স্থগিত করে আপনি রিফর্ম করবেন, সেটা করেননি। এখন এসে বলছে আমি গঠন করছি। দিস ইজ নট ফেয়ার, আনফেয়ার, লাইং। আপনি যখন লাইং করবেন তখন এটা কিন্তু আপনার ক্রিকেটের জন্য কিংবা ব্যক্তি জীবন কিংবা কোথাও এটা ভালো
ফল দেবে না, যে কারণে আপনি কিন্তু সম্মান নিয়ে এখান থেকে যেতে পারলেন না। একটা কথা আমি বলেছিলাম, আপনি টি-20 খেলতে এসেছেন, আপনি টি-20 খেলার যদি তিনি খেলতেন, আপনার লোভটা যদি একটু সংবরণ করতে পারতেন, একটু, তাহলে exactly. আজকে এই অবস্থা হতো টি-20 না। খেলার ঘোষণা দিয়ে আসলে টেস্ট খেলার মতো করে একটা যাত্রা তিনি শুরু করেছিলেন। এক্স্যাক্টলি তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ওই সময় তিনি অল্প সময় যে আসলে উনি বলেছিলেন, কিন্তু বারবার বলেছিলেন, আপনিও জানেন আমিও জানি প্রত্যেকেই জানে, যে বুলবুল বলেছিলেন যে জাস্ট ইলেকশনটা দিবেন, ইলেকশনটা এবং দিয়ে চলে তারপরে যাবেন। আবার সে আইসিসির চাকরিতে ফিরে যাবেন। আইসিসির চাকরি করেন কিংবা অন্য যাই করেন, আপনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অনেকভাবে থাকতে পারতেন। Exactly. সেটা অ্যাডভাইজারি রোলে থাকতে পারতেন, কিংবা বলতে পারতেন এখানে বাংলাদেশের ক্রিকেটকে একটা বিশেষ পদ তৈরি করে আপনাকে কাজে দিতে পারতো। যেসব কাজ আপনি করতে চান, যে কিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করানো যায়, সেটা আপনার হাই স্যালারিতেও কাজ করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু আপনি নেননি। আপনি নিয়েছেন বোর্ড সভাপতির পদ, বিকজ অফ এখানে হয়তো অন্য কোনো অবস্থান রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে, সেই কারণে, কিংবা আপনি সারা জীবন হয়তো এক্সিকিউটিভ ছিলেন, আইসিসির এক্সিকিউটিভ অফিসার ছিলেন ওখানে, অপারেশনাল। তো সেই জায়গায় আপনার টাউকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে, যেটা হলো একেবারে একটা নিচের অনুন্নত দেশ নিয়ে কাজ করে, ক্রিকেটের যারা অনুন্নত সেই সব জায়গায়, কিন্তু সেই জায়গা থেকে এসে আপনার হয়তো আমাদের দেশে হয় কি, বিদেশে কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় কাজ করলে সেটাকে অনেক বেশি হাইলাইট করা হয়, না, কিন্তু বাংলাদেশ তো একটা টেস্ট খেলুড়ে দেশ। বাংলাদেশ তো মিয়ানমার ক্রিকেট নেশন না, কিংবা জাপান চায়নার ক্রিকেট নেশন না। সেই জায়গায় আপনি যেহেতু সেই 2000 সালে টেস্ট খেলেছেন, তো আপনাকে এই 25 বছর পরে এসে যদি কাউকে বলেন যে এই সব জায়গায় কাজ করেছি, বিরাট অভিজ্ঞতা রয়েছে, আপনি যদি এমন হতো আইসিসির সিও ছিলেন, কিংবা আইসিসির আপনি ওখানে বড় আরেকটা কোনো ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পদে ছিলেন, সেই রকম কিন্তু না। আমি অসম্মান করছি না, কিন্তু আমাদের মানুষ হচ্ছে যে ওখানে ওইটা চাকরি করা মানে হচ্ছে ওখানে সব কিছু করে ফেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি চাকরি করা মানে সব কিছু না। তার মানে হচ্ছে যে আপনি যে এই যে অপারেশনাল লেভেল বা প্রোগ্রাম সেট করা, সেটা অন্যভাবে করতে পারতেন, এখনও হয়তো করতে পারবেন, কিন্তু তার জন্য একটা পরিবেশ রাখা উচিত ছিল। সভাপতি পদে ওই সময় না করে আপনি হিরো হয়ে থাকতে পারতেন, যদি আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে চলে যেতে পারতেন। আরেকটা বিষয় আমি বলতে চাই এই সঙ্গে, এই তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি না বানিয়ে তারা যদি নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে এইখানে সভাপতি হিসেবে প্রতিষ্ঠিত করা যেত, তাহলে আরো ভালো হতো। তাহলে এই বোর্ডটা নিয়ে আসলে আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন জানতে চাই, খুব ছোট্ট করে জানবো। তামিমকে আপনি আসলে, তামিম ইকবালকে আপনার দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে আসলে তার ক্যারিয়ার যেটা আপনি সেখান থেকে আসলে তাকে দেখছেন, তার স্বভাবসুলভ আচরণ, ক্রিকেটীয় জ্ঞান, সব কিছু আপনার আসলে নখদর্পণে আছে। তামিম ইকবালের যে এই বোর্ডের আসলে তাদের যে অ্যাটেম্পটগুলো দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য, এবং সেটা মানুষ হচ্ছে, সেই জয় জয়কারটা আছেও, যেটা আমি আসলে আমার ইন্ট্রোতেও বলছিলাম। আপনার আসলে কি মনে হয় তামিম ইকবালের এই বোর্ড আসলে কতটা সফল হতে পারে তাদের ক্রিকেটীয় জ্ঞান দিয়ে, এবং তার বোর্ডে যারা আছেন ম্যাক্সিমামেরই আসলে আগে ক্রিকেট বোর্ড পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে, যারা নতুন এসেছেন তারাও আসলে ক্রিকেটটা নিয়ে, রিজনাল ক্রিকেট নিয়ে কেউ কাজ করেছেন, কেউ ক্লাব ক্রিকেটে কাজ করেছেন, কেউ অ্যাডভাইজার হিসেবে, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করার মতো তাদের অভিজ্ঞতা আছে। সো কেমন হতে পারে আসলে এই আগামী 3 মাসের বিসিবি? আগামী 3 মাসে তো খুব বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই। আপনার এখানে শুধুমাত্র একটা নারী বিশ্বকাপ রয়েছে আর আন্তর্জাতিক সিরিজগুলি রয়েছে। ডোমেস্টিকের যেটা, সেটা তো দেখলামই আমরা, একটা ঢাকা প্রিমিয়ার লিগটা চালানো এবং 3rd ডিভিশনটা শেষ করতে পারলে আপনার একটা এই মেইন কাজটা শেষ হয়ে যায়। আর ইমেজ সংকটটা কি ফিরবে? ইমেজ সংকটটা তো এইভাবে ফেরানো যায় না, আর একদিনের ব্যাপার না। কার্যক্রমগুলি রেগুলার করতে পারলেই কিন্তু আপনার সেটা হবে, এবং ভালো কিছু রেজাল্ট আসলে তখন আপনার এটা নিয়ে যে পজিটিভ ভাইব থাকবে, আলোচনা হবে, তখন সেটাকে আপনি খুব উপভোগ করতে পারবেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে ডিসিশনগুলো আগামী ইলেকশনটার উপর নির্ভর করছে, যে আপনার ইমেজটা কতটা ভালোভাবে ফেরাতে পারলেন। আপনার ইলেকশনে যদি বিতর্ক কম থাকে, ইলেকশনটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারেন, তাহলে সেই ইলেকশনের কারণেই আপনি কিন্তু বিসিবির ইমেজটা অনেকটাই ফিরে আসবে। আপনি যেটা বললেন যে তামিম ইকবালের কমিটিতে যারা রয়েছেন, তারা অ্যাডহক কমিটিতে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স গাইড রয়েছেন, যারা ক্রিকেট খেলেছেন, যারা দীর্ঘ ক্যারিয়ার রয়েছে সব দিক দিয়ে। আপনি মিনহাজুল আবেদিন নানুর কথা যদি বলেন, আতাহার আলী খানের কথা যদি বলেন, তার সঙ্গে যদি ফাহিম সিনাক্স, তিনি কিন্তু 5 বছর অলরেডি হয়ে গেছে তার ক্রিকেটে। এর আগের ফারুক আহমেদের বোর্ডের নির্বাচন না, তার আগের থেকে নাজমুল হাসান পাপনের বোর্ড থেকে তিনি পরিচালক ছিলেন। তার থেকে বড় কথা, তিনি ক্রিকেটের সঙ্গে আরো আগে ছিলেন। অনেকে হয়তো জানেন না, ফাহিম সিনহা কিন্তু ক্রিকেটারও ছিলেন, 1st ডিভিশনের ক্রিকেটে খেলেছেন, তার সঙ্গে স্কোয়াশের তিনি ন্যাশনাল প্লেয়ার ছিলেন। তিনি স্কোয়াশের প্লেয়ারও ছিলেন, একটা ইন্টারভিউতে আমি ওনার কাছ থেকে এটা জানতে পেরেছিলাম। তো একটা সেগুলো ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার, তার মানে এই খেলোয়াড় পরিবারের থেকে বেড়ে ওঠা,
ফুটবলার পরিবার থেকে। তার বাবা ছিলেন বড় সংগঠক, তিনি হকিতে যেমন প্যাট্রন করতেন তেমন ক্রিকেটে তার অবস্থান ছিল সবচেয়ে বেশি, অবদান ছিল সবচেয়ে বেশি। তাদের পারিবারিকভাবে কোটি 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 শত কোটি টাকা ইনভেস্ট করা আছে এই স্পোর্টসে। তো সো এখনও তারা করছেন এবং করবেন অদূর ভবিষ্যতেও, কারণ এটা তাদের ঐতিহ্য এবং কালচার, তাদের সম্মানের জায়গা। আরেকটা জিনিস এখানে যদি বলি যে তামিম ইকবালের পরিবার তো পুরো স্পোর্টস পরিবার, এটা আমরা জানি। তার বাবাও ছিলেন, তার চাচারা ছিলেন, তার একই পরিবারের 3জন টেস্ট খেলোয়াড় রয়েছেন। আকরাম খান, তারপরে তার ভাই আছে নাফিজ ইকবাল এবং তিনি তামিম ইকবাল। তামিম ইকবাল এখান থেকে যখন এই ঢাকা শহরে ক্রিকেট খেলতে এলেন তখন থেকে তাকে আমরা তো তারটা কাভার করেছি, তো তখন থেকে দিয়ে এসেছি তার যে পরিবর্তন, তার যে নিজেকে তৈরি করেছেন এই জায়গায় ক্রিকেটার হিসেবে, তো তাকে তিনি একটা হাই স্ট্যান্ডার্ডের প্লেয়ার। তার সঙ্গে যদি আপনি চিন্তা করেন কমিউনিকেশন সারা পৃথিবীতে তার ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ আছে, বিভিন্ন বোর্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সুযোগগুলো তিনি কাজে লাগাবেন এবং তার এই যে কমিউনিকেশন স্কিল, এই কমিউনিকেশন স্কিলটা যদি তিনি প্রপারলি ইউজ করতে পারেন এবং স্মার্টনেস যেটা রয়েছে সেটা দিয়ে আমার ধারণা আইসিসিতেও তিনি মুগ্ধ করবেন। সেই জায়গা থেকে যদি চিন্তা করি যে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অবস্থায় রয়েছে সেই খুব দ্রুত তিনি এটাকে পিক করে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। ইগো তারও রয়েছে হয়তো, কিন্তু সেই ইগোটাকে তিনি ম্যানেজ করতে পারবেন, কারণ বিকজ অফ তিনি এটাকে পরিবর্তন প্রথমে হয়তো একরকম থাকবেন কিন্তু সেটা তিনি বোঝার চেষ্টা করেন এবং বুঝলে তিনি সেটাকে খুব সহজেই ডিল করেন। প্লেয়ারদের সঙ্গে তার কমিউনিকেশন খুব ভালো এবং প্লেয়ারদের সঙ্গে ডিসকাস করেন, প্লেয়াররাও তার সঙ্গে তাদের মনের কথা খুলে বলতে পারেন। যেমন মাঠের জিনিস কন্ট্রোল করতে পারবেন, তেমনি বাংলাদেশের ক্রিকেটে কোন জায়গায় ফ্যাসিলিটেট করলে পরে অবকাঠামোগত বলেন কিংবা পারফরমেন্সগত দিক দিয়ে বলেন কিংবা সুযোগ সুবিধার দরকার, কাকে আনলে কোন কোচ নিয়োগ দিলে ভালো হবে, সেটা তামিম ইকবাল ভালো বুঝবেন এবং এইটা ইউজ করে বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার দৃঢ়ভাবে এই বিশ্বাসটা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।